এখন তো অনেক থিওরি বেরিয়েছে যে রোজ যে পাটাতনে ভেসেছিল সেখানে জ্যাকের জায়গা হতো, তবে দুজনেই বেঁচে যেত। কিন্তু আমার মনে হয় সেটা হলে টাইটানিক মুভি আর টাইটানিক থাকতো না। দ্য ওয়ার্ল্ড লাভস ট্র্যাজেডি। আমার দিকে ঘুরে দাঁড়ালো জায়দান। আমার কপালে বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল সে, যদি জ্যাক বেঁচে থাকতো তাহলে হয়তো তার ভালোবাসাকে কেউ যুগের পর যুগ মনে ধরে রাখতো না। উৎসর্গ দিয়ে ভালোবাসার প্রমাণ লিখে গিয়েছে জ্যাক। আমি জ্যাক আর রোজের সঙ্গে আমাদের অনেক মিল খুঁজে পাই জানো। পার্থক্য শুধু আমাদের মাঝে কোনো টাইটানিক নেই। এ দেখো সামনে বিশাল সুবিশাল সমুদ্র, এবং হয়তো আমাদের শেষটাও টাইটানিকের মতো। বাক্যটার উচ্চারণ করলাম না আমি, অথচ আমি জানি আমার স্বামী সবটাই নীরবে বুঝে নিয়েছে। ঢেউয়ের ঝাপটা এসে আমাদের পা ভিজিয়ে দিয়ে গেল। পড়ন্ত বিকেলে পাশাপাশি দাঁড়িয়ে উপভোগ করলাম আমরা সময়টা। জায়দান গভীর গলায় বলল, তবে কি জানো, আমার প্রিয় চরিত্র কিন্তু জ্যাক কিংবা রোজ নয়। তাহলে তোমার প্রিয় চরিত্র কে? টাইটানিক জাহাজের ক্যাপ্টেন, যে মৃত্যু অবধি নিজের জাহাজ ছেড়ে একচুল নড়েনি। ওই চিরাতে ঢেউয়ের সঙ্গে ভাসিয়ে দিয়েছে নিজেকে। মুচকি হাসলাম আমি। বিষাদের ভারটুকু এবার ভয়ানকভাবে জেঁকে বসতে আরম্ভ করেছে। তাই দ্রুত দূরে সরতে সরতে চারপাশে ঘুরলাম নিজের শাড়ি নিয়ে। প্রসঙ্গ পাল্টে প্রশ্ন ছুড়লাম, কেমন লাগছে আমার? আমার বউয়ের মতন লাগছে। সমুদ্রের নোনা বাতাসের সঙ্গে ভেসে এলো জায়দানের সুমধুর কণ্ঠস্বর। আমার পরনে টকটকে লাল শাড়ির আঁচল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে উঠে এদিক সেদিক। বালির উপর দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালাম জায়দানের সামনে। চশমার ওপাশ থেকে জল জলে বাদামি দৃষ্টিতে অপলক চেয়ে আছে সে। ঢেউয়ের গর্জন ছাপিয়ে আমি বললাম, তবে বলো কবুল। একটা হাত তুলে আমার মুখের পাশে ছুঁয়ে দিল স্বামী আমার। ওই গর্জে ওঠা সমুদ্রের চাইতেও সুগভীর কণ্ঠে বলল, তোমার সকল ভুলগুলোকে কবুল। তার আঙুল বুলিয়ে চলল আমার উড়তে থাকা চুলের গোছা। তোমার সকল বেহিসাবি অনুভূতিকে কবুল। ঝুঁকে এলো জায়দান আমার কপালে, নিজের কপাল ছুঁয়ে অনুভব করলো যেন সমস্ত কিছু। চোখ বুজে ফেললাম আমি। কানে বাজলো সমুদ্রের ঢেউয়ের গুঞ্জরণ আর বাতাসের আন্দোলন। এ গোটা বাস্তব তুমিটাকে কবুল, মাই ওয়াইফ। ঠোঁটে বিস্মৃত পরিতৃপ্তির হাসি ফুটলো আমার, অথচ চোখে কোনো অশ্রু জমলো। বুঝলাম না। দু চোখের পাতা মেলতে টপটপ করে গড়িয়ে নামলো কয়েক ফোঁটা চিকচিকে অশ্রু। গভীর দৃষ্টিতে তাকালাম জায়দানের দিকে। তারপর আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হুট করেই উল্টো করে দৌড়াতে লাগলাম সুদীর্ঘ বালুর চর জুড়ে। খালি পায়ের ছাপ ফেলে গেলাম বালুর কামায়। উৎফুল্ল চিৎকার করে বললাম, কবুল। গোটা অনুভূতিহীন তুমিটাকেই আমার কবুল, মাই লাভ। জায়দান দাঁড়িয়ে থাকলো না, মৃদু হেসে পিছু নিল আমার। বালুচর জুড়ে একে অপরের পেছনে দৌড়ে বেড়ালাম আমরা। পেছন থেকে ভেসে আসলো জায়দানের কণ্ঠস্বর, আজ নতুন করে তুমি আমার বউ হলে। হ্যাঁ, আজ নতুন করে তুমিও আমার স্বামী হলে। আমরা দুজন বালুচর জুড়ে খেলে বেড়ালাম নোনা বাতাসের মাঝে, সমুদ্রের ঢেউয়ের পানিতে। দৌড়ে চললাম, থামলাম না কেউ। এত খুশি, এত আনন্দ, অথচ আমাদের দুজনের চোখেই টলটলে অশ্রু। একে অপরের দিকে ক্ষণে ক্ষণে ফিরে তাকালাম। ঠোঁট জুড়ে হাসি আর চোখ জুড়ে অশ্রু দেখলাম। অসাধারণ স্মৃতি, আমাদের অতীত যতনে জমানো শেষ স্মৃতি। পেটে ভীষণ ক্ষুধা, অথচ খাওয়ার মন মানসিকতা গায়েব। শরীরে জ্বালা, অন্তরে বরফ। নিজের রুমের আরামদায়ক নিজের রুমের আরাম কেদারায় দুলছে জেসমিন। কত সময় পেরিয়েছে তার হিসাব নেই। চুলগুলো খোলা, উস্কো খুস্কো, আর ঝাড় পাকিয়ে তা নেমে গিয়েছে মেঝের দিকে। পরনের শাড়িটাও খানিক এলোমেলো হয়ে গিয়েছে, আঁচল ঝুলে আছে, অথচ জেসমিনের কোনো খেয়াল নেই। চোখ দুটো কেমন যেন ফাঁপা, তার নিরেট গোলা অনুভূতিহীন, এক অশরীরী যেন। রোজিনা নিজের মালকিনকে এর আগে কোনোদিনও এমন রূপে দেখেনি। দরজার কাছে দাঁড়িয়ে সে চেয়ে দেখল জেসমিনকে নিঃশব্দে। বেশ খানিকটা সময় পর অদ্ভুতরে এক নিষ্প্রাণ গলায় জেসমিন বললেন, সবাই তো চলে গিয়েছে আমায় একা রেখে, তুই আর থেকে গেলি কেন? রোজিনা ডুকরে কেঁদে উঠল। তার ঠোঁটে ঠোঁট চেপে জোরপূর্বক শব্দ নিবারণ করে সে বলল, আপনার নুন খাইছি, যাই কেমনে? জেসমিন কোনো জবাব দিলেন না, না তো ঘুরে তাকালেন মেয়েটার দিকে। ওই একইভাবে তিনি দুলে যাচ্ছেন আরাম কেদারায়। তার কোলের উপর রাখা একটা ছোট বাবুদের শার্ট, পুরাতন, ছিঁড়ে গিয়েছে খানিকটা। ছেঁড়া অংশ সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে, জেসমিন নিজেই করেছেন। সেটা আঁকড়ে ধরে বসে আছেন তিনি। এই ছোট্ট শার্টে জড়ানো তার
এই ছোট্ট শার্টে জড়ানো তার অংশের শরীরের ঘ্রাণ। এটা জড়িয়ে ধরলে মনে হয় যেন সে তার কাছেই আছে, একদম তার বুকের মাঝে। রোজিনা জিজ্ঞেস করলো না শার্টটা কার, তবে সে এটুকু নিশ্চিত ওটা আয়দানের নয়। রোজিনা চলে গেল, জানে জোর করে মালকিনকে খাওয়ানো যাবে না। গত 20 ঘন্টা যাবৎ তিনি এক ফোঁটা পানিও মুখে তোলেননি। জেসমিন জানেন না ঠিক কত ঘন্টা পেরিয়েছে। মনে হলো এখন বুঝি মাঝরাত। কে জানে রোজিনা এলো আবারও, তবে তাকে খাওয়ানোর অনুরোধ করতে নয়। আপনার লগে একজন দেখা করবার আইছে ম্যাডাম। জেসমিন মাথা হেলিয়ে নির্বিকার তাকালেন, রোবটের মতন। তার সঙ্গে সাক্ষাৎ তার স্বামী ছেলে কেউই নয়, তিনি নিশ্চিত। অল্প একটু মলিন হেসে তিনি উত্তর করলেন। নিয়ে আয় তাকে আমার রুমে। রোজিনা অবাক হলো। নিজের রুমে আমন্ত্রণ জানানো মানুষ জেসমিন নন। খানিকটা ইতস্তত করলো সে। তার তবে শেষমেশ অবজ্ঞা পালন করে চলে গেল। মিনিট কয়েক বাদে ঘ্রাণটা নাকে এলো জেসমিনের। বেলি ফুলের মাতোয়ারা করা সুবাস, সঙ্গে পায়েলের মৃদু ঝঙ্কার। না চাইতেও কৌতূহলবশত মুখ তুলে তাকালেন তিনি। আধার কেটে ঘরের ভেতর প্রবেশ করলেন। ঝকঝকে হলুদ বর্ণের শাড়ি পরিহিত এক রমণী, পরিপাটি করে লম্বা বেনি, পাকানো ঘন চুল, চোখের নিচে গাঢ় কাজল আর কপালে ছোট্ট কালো টিপ। বয়স কত আন্দাজ করা ভীষণ কঠিন, এতটাই লাস্যময়ী গরম। জেসমিন নিজের স্থানে জমে গেলেন। রমণীকে খুব চেনা চেনা লাগছে। আসসালামু আলাইকুম জেসমিন সাহেবা, আমি সাবিনের আম্মু সাবিনা। তড়িৎ খেলে গেল জেসমিনের শরীরে। তড়াক করে লাফিয়ে উঠল হৃদয়, অথচ তিনি চেয়ার ছাড়লেন না, শুধু স্থির চেয়ে রইলেন। অন্য সময় হলে হয়তো এই মহিলা তার রুমে প্রবেশের আগে জেসমিন সব তছনছ করে ফেলতেন। তবে আজ জীবনের কঠিন এক মোড়ে দাঁড়িয়ে বুকের ভেতরে অহংকার, দেমাগ এবং আত্মমর্যাদার অনুভূতি তিনি আর খুঁজে পেলেন না। এর বদলে সেথায় শুধুই শূন্যতা। সাবিনা জেসমিনের অনুমতির পরোয়া করলেন না। সাবধানে ভেতরে ঢুকে বিছানার এক কোণায় জেসমিনের মুখোমুখি বসলেন। একবারের জন্য দৃষ্টি ফেরালেন না বেআইনের উপর থেকে। দীর্ঘ সময় নীরবতা। তারপর একটা নিঃশ্বাস ফেলে মুখ খুললেন সাবিনা। মা অনেক কঠিন একটা শব্দ, তাই না? সন্তান যখন নারী শিরা বাইর হয় তখন মনে হয় বুঝি এর চাইতে মরণও সহজ, অথচ আবার যখন এই নারী শিরা ধনটাকে বুকে তুলে দেয় তখন মনে হয় এই নাজুক প্রাণটার জন্য মরতেও পারি। জেসমিন কোনো কথা বললেন না, নীরবে শুনে গেলেন। হাত দুটো শার্টের মাঝে আরো খামচে বসেছে তার। সাবিনা কাজল চোখে তার প্রতিক্রিয়া খেয়াল করছেন। সাবিনটা যখন আমার বুকে আসলো তখন আমি ভুলা গেছিলাম কি আমার অতীত, কি আমার ভবিষ্যৎ। আমার চোখের সামনে আসছিল শুধু আমার বর্তমান, আমার আম্মা জান। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি আমার স্বামী ছাড়া বাইসা থাকবো, কিন্তু আমার বাচ্চা ছাড়া আমার কোনো গতি নাই, পরিচয় নাই। অভাবের তাড়নায় আমার বাপ মায়ে আমারে বেচা দিছিল। কেমনে সেই হিসাব আমি আর মিলাইতে পারতাম না, কারণ আমার সামনে পুরো পৃথিবী একদিকে আর একদিকে আমার বাচ্চা। সরাসরি জেসমিনের চোখের দিকে তাকালেন সাবিনা, মোলায়েম কণ্ঠে শুধালেন। আপনারও এমন লাগছিল তাই না? মিথ্যা বললেন না, আমি জানি এমনটাই অনুভব হয়েছিল। মা তো মাই, সেই মা মানুষ হোক কি জানোয়ার। কাল সাপও তার বাচ্চার গায়ে হাত দিলে আপনারে কামড়াইতে 2 সেকেন্ড চিন্তা করব না। জেসমিনের চোখ হঠাৎ করে ঝাপসা হয়ে গেল। তিনি এই নারীর নয়ন মাঝে তাকাতে পারলেন না। হুট করে দৃষ্টি ফিরিয়ে নিলেন। সাবিনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন, ধীর গতিতে এগোলেন জেসমিনের দিকে। দরদ মাখা গলায় বললেন। আমার সেই বাচ্চার সংসারের টানেও আমারে আপনার দুয়ারে আইনা দাঁড় করাইতে পারে নাই, কিন্তু আজকে আমি আসলাম কারো সংসার বাঁচাইতে আসি নাই, না তো আসছি কারো জীবন বাঁচাইতে। আমি আসছি একটা মাকে বাঁচাইতে, যে এই কুত্তার মতন পাষাণ জগতের রোশানালে ভুলাই গেছে সব কিছু। আগে সে একজন মা, নিজের গর্ভে সে দুইটা সন্তান ধারণ করছে। কাপুরুষ স্বামীর স্ত্রী হওয়ার আগে সে 2টা জানের ধারক। জেসমিনের শরীর কাঁপতে লাগলো। এবার শার্টটা বুকে আঁকড়ে ধরলেন তিনি। সাবিনার কাছে সরে ঝুঁকলেন। যেমন করে ভয়ার্ত প্রাণীকে আদর করে মানুষ আগলে নেয়, তেমন করে তিনি জেসমিনের ফ্যাকাশে হয়ে যাওয়া হাত দুটো আলতো করে ধরলেন। শার্টটা তিনি কেড়ে নিলেন না, জেসমিনকে বুকে রাখতে দিয়ে ছলছলে নয়নে বললেন। বাচ্চাটারে খুব ভালোবাসেন তাই না? ওকে ফিরে আসতে বলুন। আমার মতন পাপির কথা আল্লাহ শুনবে না। আপনি বলুন আল্লাহকে আমার প্রাণটা নিয়ে যাক, ওর প্রাণটা ছেড়ে দিক। আমার মতন জালিম ওই পৃথিবীতে বেঁচে থেকে কি করবে? ওর মতন ফুলটাকে আল্লাহ ফেলে যাক। বলুন না, একটু বলুন না আল্লাহকে।
জেসমিনের অশ্রু জলে সাবিনার শাড়ি ভিজে উঠল, অথচ তিনি ছাড়লেন না তাকে, বুক শক্তভাবে আগলে রাখলেন। তার মাঝে ভয়ানকভাবে কাঁপতে কাঁপতে জেসমিন আহাজারি করলেন, আমি অপরাধী, আমি খুনি, আমি আমার সন্তানের খুনি। এই পৃথিবী আমাকে কোনোদিন মাফ করবে না, কিন্তু আমার অংশটাকে যেন আল্লাহ মাফ করে। একটুখানি সুখে বাঁচতে দিক, বিনিময়ে আমার ধ্বংস হোক। জগতের সবথেকে যন্ত্রণাদায়ক মৃত্যুটা আমার কপালে লেখা হোক, তবু আমার বাচ্চাটা বেঁচে উঠুক। সাবিনা কোনো উত্তর করতে পারল না, তার কাছে কিছুই করার নেই, শুধু জেসমিনকে ধরে রাখা ছাড়া। আজ ভোলা ঘরে ফিরে এসেছে, কিন্তু সেই ঘরে যে বহুকাল আগেই আধার নেমে গিয়েছে। সময় ফুরালে হয় না সাধন, নিয়তির কাছে সকলে অসহায় তখন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই এক মহা খুনি। আমি নিজের হাতে নিজের সুখের সংসারটাকে গলা টিপে হত্যা করেছি। নালায়েক কালপুরুষ আমি, নিজের পরিবার ধ্বংসের কারিগর আমি, সমাজের ব্যাধি পরকীয়ায় দাস আমি। আমার পরিণতি যেন ভয়ানক হয়, আমার বাচ্চাটা ধ্বংসের সাথে সাথে যেন ধ্বংস হই আমি। হে পৃথিবী, আমার মতন পৌরস্যহীন জানোয়ারগুলোকে তুমি ক্ষমা করো না, কোনো দিন না। এই কীটের সমাপ্তির কারিগর কীট নিজেই, জাফর আরেফিন। নোটটা লেখা শেষ হলে সুন্দর করে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখলেন জাফর। অফিস কেবিন তার অন্ধকারাচ্ছন্ন, শুধু একটা টিমটিমে টেবিল ল্যাম্প জ্বলছে, সেই আলোতে ড্রয়ার খুলে চকচকে কালো জিনিসটা হাতে নিলেন তিনি। লাইসেন্স করিয়েছেন কয়েক মাস আগে, একদম নতুন জিনিস, বুলেটের নিশানায় কোনো হেরফের হবে না। আজকেই ডাক্তার প্রাথমিকভাবে তার অতীত রেকর্ড দেখে জানিয়ে দিয়েছেন, যদিও বা জায়দানের সঙ্গে তার টিস্যু হাফ ম্যাচ হবে। তার স্টেম সেল ব্যবহার করা খুবই রিস্কি, একই কথা শুনেছে আয়দানও। পাহাড় থেকে পড়ে যাওয়ার ঘটনার পর এমনিতেও ছেলেটার শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ, অন্য কাউকে ডোনেট করলে তার নিজের শরীরে এবং অন্য মানুষটার শরীরে যে বাজে প্রভাব পড়বে তা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। তবুও যদিও ডাক্তার দুজনেরই এই ছেলে টাইপিং করার জন্য নমুনা সংগ্রহ করে পাঠিয়েছেন, তবে পূর্ণাঙ্গ ফলাফল আসার আগে আশা রাখতে বারণ করে দিয়েছেন। ডাক্তারের কথা শোনার পর থেকে জাফর আর শান্তি পাচ্ছে না। নিজের কাঁধে সন্তানের লাশ বহনের আগে তিনি স্বয়ং লাশ হয়ে কাপুরুষতা দেখাবেন না হয়। তার মতন একটা নিকৃষ্ট জীবনের পতন হলে এই পৃথিবীর বিরাট পাপীদের ফর্দে একটা হলেও নাম কমে যাবে। চোখ বুজে কপালে শীতল নল ঠেকিয়ে তিনি ট্রিগারে আঙ্গুল চাপতেই যাচ্ছিলেন, তবে শেষমেশ পারলেন না। অসময়ে বেজে উঠল তার ফোন। জীবনের শেষ একটা ফোন কল রিসিভ করলেন তিনি। হ্যালো। তাহাজ্জুদে মাথা ঠেকিয়ে পড়ে আছে আয়দান। মসজিদের এক কোনায় তসবিহ জপতে জপতে চেয়ে আছেন ইমাম সাহেব। আজকে ছেলেটা দুপুরের ওয়াক্তে মসজিদে এসেছে, এর মাঝে আর বের হয়নি। ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তেই এসে দেখেছেন সেজদায় মাথা ঠেকিয়ে বসে আছে সে, কখনো বা দীর্ঘক্ষণ দুহাত তুলে একান্তে প্রার্থনা করছে। এতটা অস্থির হতে আয়দানকে আর কখনোই দেখেননি ইমাম সাহেব। সালাম ফিরানোর পর ইমাম প্রশ্ন না করে আর থাকতে পারলেন না। রমানুর রাহিমের কাছে এত করে কাউকে কিছু চাইতে দেখিনি কোনোদিন। আয়দান ঘুরে তাকালো, তার বাদামি চোখে লালচে টলটলে রেখা। চোখের পানির দামে কি জান কেনা যায় হুজুর? ইমাম সাহেব মুচকি হাসলেন, তার ফর্সা নুরানি চেহারায় অদ্ভুতুরে এক আলোকচ্ছটা খেলে উঠল বুঝি ক্ষণিকের জন্যে। মসজিদের ছাদের দিকে মুখ করে চোখ বুজে ইমাম বললেন, আমাদের রব তোমায় দেখছেন, বিশ্বাস রাখো। তিনি দেখছেন তোমার অশ্রুর ফোঁটা ভিতরে লুকিয়ে থাকা প্রত্যেক লবণাক্ত অনুপরমাণুকেও তার কাছে দাম দিতে হয় না, তার সব কিছুই বান্দার। কিছুক্ষণ বাদে মসজিদ থেকে বের হলো আয়দান। টয়লেট থেকে এসে সে পুনরায় অজু করলো। শীতল একটা হাওয়া বইছে চারিদিকে। খানিকটা হেঁটে বিক্ষিপ্ত মনকে বাগে আনার তাড়নায় বাইরে বেরিয়ে এলো সে। শুনশান নীরবতা, চারিপাশে পুরো পৃথিবী ঘুমিয়ে সাধনায় ব্যস্ত, নইলে তারই মতন কেউ হন্যে হয়ে আশ্রয় খুঁজছে স্রষ্টার দুয়ারে। নিরিবিলি গলির প্রান্তে হাঁটু জড়িয়ে বসে থাকা এক ছায়া আয়দানের নজর কাড়ল। থেমে গেল সে। ছায়ামূর্তি তার পদশব্দে সামান্য নড়ে উঠল। মুখটা তুলে তাকাতেই হিজাবের আড়ালে টিমটিমে হলদে বাতির আলোয় ভেসে উঠল মলিন মুখটি। জলজলে দৃষ্টিতে চেয়ে আছে মীরা। এত রাতে এই রমণীকে মসজিদের কাছের গলিতে এভাবে নির্ভার বসে থাকতে দেখে আয়দান যতটা না অবাক হলো, তার চাইতে বেশি অবাক বোধ করলো রমণীর চেহারায় আর্তনাদ লক্ষ্য করে। কোথাও শান্তি পাচ্ছি না, আমার সবটা কেমন ওলট পালট লাগছে। আমাদের রবকে বলো না আমাদের একটু শান্তি দিতে।
আয়দান ইটের ইমারতের মতন ভেঙে পড়ল মীরার কথাগুলো শুনে। ওখানেই হাঁটু গেড়ে বসে গেল সে। কাঁপা কাঁপা একটা হাত বাড়ি মীরার হাতটা তুলে সে আঙ্গুলগুলো নিজের কপালে ঠেকালো। ফুপিয়ে কেঁদে উঠল। আয়দানের অশ্রু টপাটপ করে পড়তে লাগলো মীরার পরনের পোশাকের কোলে। মীরা নিজের অশ্রু বহু কষ্টে সংবরণ করে দুহাত বাড়ি আয়দানের মাথার দুপাশে চেপে ধরে রাখলো। প্রচণ্ড কান্দার দমকে দুলছে ছেলেটা। মীরা তাকে ওইভাবেই ছুঁয়ে শান্ত করতে চাইছে যেন। আয়দান কান্নার মাঝখানে ভাঙা গলায় বলে উঠল, আমার রব আমাদের কবুল করবেন। তিনি আমাদের জানেন, বোঝেন, অনুভব করেন। কসম তিনি আমায় ফেরাবেন না, তাই না মীরা? মীর কোনো জবাব দিতে পারল না। অশ্রু হার মেনেছে তারও। এমন সময় আয়দানের পকেটে থাকা মিউট করা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। মীরা দুহাত মাথায় চেপে রাখা অবস্থায় ঝুঁকে থেকে সে ফোনটা খুলল। ঝাপসা দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকালো। কলার আইডিতে ভাসছে একটা নাম, মিসির ভাইয়া। ভোর রাত প্রায়। জায়দানের বাইকের সামনে বসে তার বুকের লেপ্টে আছি আমি। কক্সবাজার থেকে সন্ধ্যার পর রওনা দিয়ে ঢাকায় ফিরছি আমরা। মাত্র একদিনে এত ধকল জায়দানকে নিতে দিতে চাইনি আমি, কিন্তু নাছোড় বান্দা একদম। সে আজই ঢাকায় ফিরবে, কারণ তার কিছু অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে। পথে ইতিমধ্যে দুবার বিরতি নিয়েছি, একবার চায়ের আর একবার রাতের খাবারের। আমার চোখ দুটো ঘুমে বুজে আসছে প্রায়। ঠান্ডা বাতাসে স্বামীর বুকের মাঝে অতি আরামে ঘুমিয়েই হয়তো গিয়েছিলাম। হঠাৎ করে নিজের পিঠে শক্ত হাতের উপস্থিতিতে নড়ে চড়ে উঠলাম। হেলমেটের আড়াল থেকে চোখ মেলে তাকিয়ে দেখলাম জাদান আগের চাইতে কিছুটা বেশি গতিতে বাইক চালাচ্ছে। চোখ মিট মিট করলাম, জড়ানো গলায় বললাম, আস্তে জায়দান, তাড়াহুড়োর প্রয়োজন নেই। আমরা শহরে ঢুকে পড়েছি, শুধু আর একটু। আমার কণ্ঠ মাঝপথে থেমে গেল যখন খেয়াল করলাম পেছন থেকে একটা রেঞ্জ রোভার ধেয়ে আসছে। গুলশান বনানীর মতন এলাকায় এই দৃশ্য খুব নতুন নয়, তবে গাড়িটা রেঞ্জ রোভার বলেই আমার খটকা হলো। সেই খটকা বিশ্বাসে বদল নিতে একটুও সময় লাগলো না। বাইক থামাও, এখনই বাইক থামাও জায়দান। জায়দানের বুকের চাপড় দিতে দিতে চেঁচিয়ে উঠলাম। বিনিময়ে আমায় শক্তভাবে চেপে আমার হেলমেট শুদ্ধ মাথাটা নিজের বুকে লুকিয়ে ফেলো জায়দান। বলল, ওদের কাছে পিস্তল আছে, আমি স্পিড বাড়াচ্ছি। বুকের ভেতর ভয়ানক কাঁপুনি ধরলো আমার। আঁকড়ে ধরলাম জায়দানকে। মাথা কাত করে গাড়িটাকে দেখলাম আমি, ধেয়ে আসছে জান্তবের মতো। আমার কাঁপুনি খেয়াল করে একটা হাত হ্যান্ডেলে রেখে অন্য হাতটা হেলমেটের ভেতরে আমার গলায় চেপে জায়দান বাতাসে জোর কাটিয়ে গভীর গলায় বলল, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। তোমার কথাগুলো বিদায়ের মতো কেন শোনাচ্ছে? এমনটা তো হওয়ার কথা ছিল না। এমনটা হওয়ার কথা ছিল না মাইলা। হাহাকার করে উঠলাম। আমার হাহাকার ছাপিয়ে জায়দানের গভীর কণ্ঠস্বর ধ্বনিত হলো, ডু ইউ ট্রাস্ট মি? উইথ অল মাই লাইফ। রেঞ্জ রোভার গাড়িটা এবার প্রায় বাইকের কাছাকাছি এসে পড়েছে। এক পাশ থেকে চেপে ধাক্কা দিতে চাইছে। গাড়ির কাজ তুলে দেওয়া থাকা ড্রাইভারকে দেখা সম্ভব হচ্ছে না। জায়দান আমায় ছেড়ে দিয়ে দু হাতে হ্যান্ডেল চাপলো। বাইকের ঝোড়ো গতি রাতের নীরবতা চিরে ভয়ানক গর্জন তুলল। এক মুঠো স্বপ্ন নিয়ে বেঁচে থাকো তুমি, রাত্রি ঘুমিয়ে হাজির হয়ে সে স্বপ্নগুলো রাঙিয়ে দেবো আমি। কানে গোত্তা খেলো শব্দগুলো, অতি আবেগ ভরা। আমার সবকিছুকে ভাসিয়ে নিয়ে গেল এক ঝটকায়। তারপরে থপ করে একটা শব্দ। গাড়ির কাঁচ নামিয়ে একটা হাত পিস্তল তাক করে গুলি ছুঁড়েছে। জায়দানের জায়দান সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বাইকটা বাঁক কাটিয়ে ফেললো। তবে পরপর তিনবার সে একইভাবে বুলেটকে ফাঁকি দিতে পারলো না। প্রচণ্ড ঘুরে সরে আসায় বাইকটা ভারসাম্য হারিয়ে ফেলো। টায়ারের কর্কশ আর্তনাদ উঠল সড়কের পিচে। মনে হলো পৃথিবীটা উপর নিচ হয়ে গেল আমার। অনুভব করলাম বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়েছি আমি। তবে সড়কের শক্ত পিচ আমার শরীর ছুঁতে পারলো না। এর বদলে নিজেকে আমি আবিষ্কার করলাম জায়দানের বুকের মাঝে। বাইকের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা পথ আমাদের শরীর দুটো আছাড় খেয়ে ছিটকে গেল। ওই ক্ষীণ কতক মুহূর্ত আমার কাছে টেনে নিয়ে সম্পূর্ণভাবে নিজের শরীরের উপর ধরে রাখলো জায়দান। যতটুকু যা ধ্বংসযোগ্য গেল সবটুকু গেল আমার স্বামীর শরীরের উপর দিয়েই। আমার গায়ে এক ফোঁটা আঁচও সে আসতে দিল না। ভয়ানক কিছু দানবিক শব্দ, ধাতব বাইক, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির টায়ারের কর্কশ উচ্ছ্বাস, অগ্নিস্ফুলিঙ্গ। অতঃপর হঠাৎ করে সবকিছু শান্ত, অতিরিক্ত শান্ত। আতঙ্কে চোখ বুজেই ফেললাম। এ বুঝে সমাপ্তি নিশ্চিত, অথচ বুকের ভেতর লাফাতে থাকা হৃৎপিণ্ডের অস্তিত্ব আমায় জাগিয়ে তুলল। নিজের শরীরটা আবিষ্কার করলাম শক্ত পাথরের প্রশস্ত এক বুকের উপর। নীরব, নির্ভার এবং নিশ্চল এক বুক। শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা উপেক্ষা করে লাফিয়ে উঠলাম আমি। ধপাস করে পড়লাম সড়কের উপর। কোথায় গাড়ি, কোথায় বাইক, কোথায় বুলেট, কিছুই পরোয়া
নেই আর আমার। জায়দান চিত হয়ে শুয়ে আছে, হেলমেটের এক পাশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তার পরনের জ্যাকেট এবং শার্ট ধুলোয় মাখামাখি। এক চুলও নড়ছে না সে। নিজের হেলমেটটা খুলে ছুঁড়ে ফেলে লাফিয়ে পড়লাম আমার বুকে, আমি তার বুকের উপর। না, 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 না। জপতে জপতে আমি ভূমিকম্প খেলে বেড়ানো দু হাতে জায়দানের হেলমেটটা খুলে নিলাম টান দিয়ে। তারপরেই মাথাটা এলিয়ে পড়লো শক্ত সড়কের উপর, সঙ্গে ছিটকে উঠলো একদলা থকথকে রক্ত। জায়দানের চেহারাটা আমি রক্তাভ তরলের স্রোতে আর দেখতেই পেলাম না। লাল টকটকে দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম। আমার সমস্ত অস্তিত্ব ফেরে রাতের নৈশব্দ ভেঙে চুরমার করে আর্তচিৎকার ধ্বনিত হলো, জায়দান, বেঈমান! ডাকটা কানে যেতেই ছোট্ট দুখানা হাত অতি দ্রুত টেবিলের উপর খুলে রাখা ডায়েরিটায় চাপ দিয়ে বন্ধ করে ফেললো। পরবর্তী পৃষ্ঠায় কি আছে কিংবা আদৌ কিছু আছে কিনা সেটা দেখার জন্য সৌভাগ্য হলো না তার। ডাকটা ক্রমশই বেড়ে চলেছে। লাফিয়ে উঁচু মেয়েটার উপর থেকে নেমে পড়ল সে। তীক্ষ্ণ জবাব দিতে দিতে গুটি গুটি পা ফেলে দৌড়ে গেল। আতিতে আম্মাম্মাম। 3 মাস আগে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ী গ্রুপ রোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তরফ থেকে তাদের নতুন কোম্পানি, ভবন এবং বেশ কিছু কোয়ার্টার নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। সেই প্রজেক্ট হাতে নিয়ে ইংল্যান্ড থেকে জেসন পাড়ি জমিয়েছে বাংলাদেশে। এক্ষেত্রে সবথেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন তার কোম্পানি। তাছাড়া বিদেশি। বাংলাদেশের মানুষ আবার নিজের দেশকে থেকে অন্য দেশের কাজের উপর বেশি ভরসা করে, এটা বৈদেশিক মহলের প্রচলিত ধারণা। রোমান গ্রুপের বিশাল কনফারেন্স রুমে প্রবেশ করতে একদম নিচের সারির দিকে নিজের এদেশি ব্যবসায়ী বন্ধু রফিক জিলানিকে নজরে এলো জেসনের। সে সেদিকে এগিয়ে গেল। বিস্তৃত রুমটা প্রথম দেখায় মিটিং হল কম, সংসদ কক্ষ বেশি মনে হয়। সারি সারি লম্বা টেবিল এবং চেয়ার সংযুক্ত প্রতি সিঁড়ির ধাপে। সেসব দেখতে দেখতে জেসন পৌঁছে গেল। রফিকের সঙ্গে কুশল বিনিময় করে তার পাশেই বসলো। কষ্ট করে না এলেও চলতো, টেন্ডারটা আমরাই পাচ্ছি যেহেতু। জেসন ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। তার বক্তব্য শুনে মৃদু হাসল রফিক। সেটা সত্যি কথা, তবে ফর্মালিটিস তো করতেই হয়। তাছাড়া ওরা বলেছে আজই ফাইনাল টেন্ডার ঘোষণা করে সাইন করিয়ে নেবে। সেক্ষেত্রে মালিক পক্ষের উপস্থিতি প্রয়োজন। ইতিমধ্যে টেন্ডার জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মালিক পক্ষের প্রধানগণ উপস্থিত হতে শুরু করেছে। সকলেই কনফারেন্স রুমে চারিপাশে বসলো। সামনের প্রশস্ত ডায়াসের উপর উঠে এলো পরিপাটি শাড়ি পরনে এক তরুণী। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সে ঘোষণা করলো, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুলতানা, ম্যানেজার ফ্রম হ্যান্ডেলিং ডিপার্টমেন্ট অফ রেমন গ্রুপ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেন্ডার ফাইনাল আলোচনায়। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইব আমাদের প্রজেক্টের জন্য টেন্ডার জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে। প্রতিষ্ঠানগুলো হলো জিলানি এলটিডি, SKM গ্রুপ, ব্লু আইস ফ্রম ইংল্যান্ড, RBG ফ্রান্স, হাওলাদার কর্প, হোসেন গ্রুপ। শেষ নামটা রফিক চমকে উঠল। জেসন খেয়াল করলো আশেপাশের ব্যবসায়ীদের মাঝেও খানিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘশ্বাস ফেলল রফিক। জেসনের কৌতূহলী চেহারার দিকে চেয়ে বলল, হয়ে গেল তোমার টেন্ডার, হয়ে গেল বোধহয় হাত থেকে। কেন কেন? হুসেইন গ্রুপ টেন্ডার দিয়েছে, তার মানে আমরা খতম। হোসেন গ্রুপের নাম তো আমি আগে শুনিনি, পাওয়ারফুল হলে জানার কথা। জেসন সন্দেহ প্রকাশ করলো। তাতে রফিক হাঁটুর উপর হাঁটু তুলে খানিক হেলান দিয়ে বসে জানালো, নতুন মোড়কে পুরাতন আতঙ্ক, অনেক কন্ট্রোভার্সিয়াল, নিউ পাওয়ার। তাহলে তাকে এত গণার দরার কি আছে? আমি নিশ্চিত আমার চাইতে কেউ এত কম বাজেটে টেন্ডার দেননি। খানিক ভাব দেখালো জেসন। নিজের গলায় বাঁধা টাইটা টেনে ঢিলে করে আয়েশি ভঙ্গিতে বসলো। রফিক সুস্থির দেখে বলল, তুমি হুসেইন গ্রুপের নতুন সিইও কে চেনো না? আমার যাকে তাকে চেনার সময় নেই। সিংহের মুখ থেকে হয়তো খাবার ছিনিয়ে আনা সম্ভব, কিন্তু সাবিন হুসেইনের কাছ থেকে টেন্ডার ছিনিয়ে আনা অসম্ভব। এবার খানিকটা নড়ে চড়ে বসে ভ্রু তুলল জেসন। কি একটা মেয়ে মানুষের এত ক্ষমতা? মেয়ে মানুষ ওই নামে কেউ তাকে ডাকে না এখানে। তবে কি ডাকে? স্যাভেজ সাবিন, দা বর্বর ব্যবসায়ী।
জেসন ফ্যাল করে চেয়ে থাকলো তার পাশে বসে থাকা বাংলাদেশি ব্যবসায়ী বন্ধুটির দিকে। এই দেশে টেন্ডার দিতে এসে এমন মুসিবতে পড়া যায় তার ধারণাই ছিল না। সে তো ভেবেছিল তৃতীয় বিশ্বের দেশ, প্রতিযোগিতা কম। জেসনের অবিশ্বাস এবং বিস্ময়ে মাখা চেহারা দেখে বাঁকা হেসে রফিক জিলানি জানালো, শি ইজ দ্য ইয়ংগেস্ট মিলিয়নিয়ার অব বাংলাদেশ ইন প্রেজেন্ট টাইম। ঝুঁকে এসে জেসনকে ফিসফিস করে সাবধান করলো সে। একটুখানি এদিক ওদিক করো, রেখে উচ্ছিষ্টটুকু ছেড়ে দেবে বাকিদের জন্য, উদাহরণ হিসেবে। মাইক্রোফোনে কথা বলতে থাকা তাহমিনার গলাটা এবার চড়া হলো। আমি খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে রেমন গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস আমাদের আসন্ন প্রজেক্টের জন্য যে প্রতিষ্ঠানের টেন্ডার গ্রহণ করেছেন সেটি হলো হুসেন গ্রুপ। কংগ্রাচুলেশনস। উৎসাহ এবং হতাশার এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল চারিদিকে, তবে কোথাও হোসেন গ্রুপের কাউকে দেখা গেল না। ঠিক সেই মুহূর্তে কনফারেন্স রুমের দরজাটা হাট করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো এক রমণী, কালো ফর্মাল শার্ট এবং প্যান্ট পরনে, কোমরের দিকে শার্টটা ইন করে রাখা, গলায় ঝুলছে একটা সাদা কালো চেকটাই, মাথার কালো চুলগুলো আলগা খোপা করে বাঁধা, চোখে ব্ল্যাক শেডের সানগ্লাস, ইঞ্চি কয়েক উঁচু সোলের হিল শুজ পায়ে অত্যন্ত প্রভাবশালী ভঙ্গিতে এগিয়ে আসছে সে। তার পিছনে হিজাব এবং ম্যাক্সি ড্রেস পরিহিত আরেক রমণী, অন্য পাশে রূপলি চুলের বয়স্ক এক স্যুট পরিহিত ভদ্রলোক। এটা কে? না পারতে জিজ্ঞাসা করলো জেসান। নারী ব্যবসায়ী দেখেছে সে প্রচুর, বহু কাজও করেছে, কিন্তু আত্মবিশ্বাসী দৃঢ় পদক্ষেপে নীরব প্রভাব নিয়ে এগিয়ে আসা রমণী তাকে একই সঙ্গে মুগ্ধ করছে, আবার অস্বস্তিতে ফেলছে। রফিক ফিসফিস করে জবাব দিল, দ্যাটস হার, সাবিন হুসেন। নিষ্পলক চেয়ে রইল জেসান। রমণী যখন সিঁড়ি বেয়ে তাকে পাশ কাটিয়ে গেল, একটা মন মাতানো সুবাস তার নাকে এসে ঠেকল, ক্ষমতা এবং গৌরবের সুবাস। এক মুহূর্তের জন্য সে রমণীর উপর থেকে দৃষ্টি ফেরাতে পারল না। ডায়াসের কাছাকাছি এসে থামলো সাবিন। সে কিছু বলল না। নিজের হিজাবের পিনটা একটু সমস্যা করছে দেখে সেটা চাপ দিয়ে ঠিকঠাক করে নিয়ে এগুলো মীরা। গলা খাকারি দিয়ে তাহমিনাকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত, আমাদের আসলে খানিকটা দেরি হয়ে গেল। বুঝতেই পারছেন বিজনেস সিজন আর ব্যস্ত দিনকাল। না ঠিক আছে, তেমন একটা দেরি হয়নি, আমরা মাত্রই ঘোষণা শাইনিং করে নেই। কুশলাদি না হয় মিস্টার রেমানের সঙ্গে বিনিময় করা যাবে। তাহমিনা কথা শেষ করার আগে সাবিন নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিল। মুহূর্তেই মাথা নাড়ল সকলে। তাহমিনা নিজে ডায়াস থেকে নেমে বাকি কর্মকর্তাদের সাথে সাবিনকে সিঁড়ি বেয়ে নিয়ে যেতে লাগলো বাইরের দিকে। তারা যখন কনফারেন্স রুম থেকে বেরোচ্ছে তখন ভেতরে অবস্থিত প্রত্যেকটা দৃষ্টি আটকে রইল সাবিনের অবয়বের উপর। সাবিনকে সিইওর কেবিনের বদলে 12 ফ্লোরের বিশেষ টেরেসে নিয়ে যাওয়া হলো প্রাইভেট এলিভেটরে। কাচের দেয়ালে ঘেরা চারিপাশ, সেখান থেকে বাইরের ঢাকা শহরটা একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে, আভিজাত্যের ছোঁয়া প্রতি পরতে পরতে। সাবিন সুস্থির এগিয়ে গেল, দৃষ্টি সামনে রেখে। মসৃণ মেঝের মাঝ বরাবর নরম গদির আরামদায়ক সোফা, মাঝখানে কফি টেবিল, ওপাশের একটা সিংহাসন সদৃশ সোফায় বসে আছে এক রমণী, ধবধবে সাদা স্যুট এবং ওভারকোট পরনে। তার দীঘল রেশমি চুলগুলো কোমর ছাড়িয়ে সোফার গদির উপর ছড়িয়ে পড়েছে। সেই চুলের রং মূলত কালো হলেও মাঝে মাঝে হালকা রূপালি রেখা কালার করিয়েছে স্পষ্ট। সাবিনকে দেখে সুদর্শনা নিজের হাতের ফাইল থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। বিস্তৃত হেসে নিজের একটা হাত বাড়িয়ে ধরল করমর্দনের উদ্দেশ্যে। হ্যালো সাবিন হোসেন। সাবিন তার হাতটা ধরল, সামান্য দুলিয়ে বলল, হ্যালো চারুলতা রেমান। প্লিজ বসুন। সাবিন এবং মীরা বসলো। সাবিনের সঙ্গে আসা কোম্পানির ম্যানেজার আবু ও কাশিম ভিন্ন একটা সোফায় বসলেন অন্যদের সাথে। একজন স্টাফ এসে কফি এবং নাস্তা পরিবেশন করে গেল টেবিলে। সাবিন কিছুই ছুঁয়ে দেখলো না। মীরা অবশ্য কফি নিল। অন্য পাশে বসা রোমান কন্যা চারুলতা খুঁটিয়ে খুঁটে সাবিনকে দেখে বলল, আপনার সম্পর্কে যেমন শুনেছি তার চাইতে আপনি অনেকটাই আলাদা। বাঁকা হাসলো সাবিন, চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালো, কেমন আমি? ডেয়ারিং অ্যান্ড ডেঞ্জারাস, লাইক গ্যাসোলিন। পাল্টা তির্যক হেসে হাতের ফাইলটা এগিয়ে দিল চারুলতা। সাবিন সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে চুক্তিপত্র দেখতে লাগলো অত্যন্ত মনোযোগ। চারুলতা নিজের সোফায় হেলান দিয়ে বলল, একদম শেষ সময়ে প্ল্যান পরিবর্তনের জন্য দুঃখিত। ভাইয়াকে আজ সকালে অতি জরুরিভাবে দেশের বাইরে যেতে হয়েছে, তাই ডিরেক্টর বোর্ডের হেড হিসাবে আমি কিছুদিন অফিস সামলাচ্ছি।
সাবিন কোনো উত্তর করল না। ফাইলটা ভালোমতো দেখা হয়ে গেলে সে কলম তুলে নিল সাইন করার জন্য। চারুলতা নিজের কফির মগে চুমুক দিয়ে বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। করুন। দৃষ্টি কাগজের দিকে রেখে অনুমতি দিল সাবিন। কফিতে লম্বা একটা চুমুক দিয়ে চারুলতা বলল, টেন্ডার আপনি পাবেন এটা আপনি জানতেন, তবে একটা জিনিস আমাকে খটকায় ফেলে দিচ্ছে। আপনার টেন্ডারের বাজেট কিন্তু বাকি সকল টেন্ডারের থেকে সব থেকে বেশি ছিল। এরপরেও ভাইয়া আপনাকেই কেন ফাইনাল করলো? কেন করলো বলুন তো? সাবিনের কলম থামলো ক্ষণিকের জন্য। পর মুহূর্তে সে সম্পূর্ণ সাইন করে ফাইলটা চারুলতার দিকে ঠেলে দিয়ে খানিকটা হেসে বলল, এই কারণেই আপনি হেড অফ ডিরেক্টরস আর উনি সিইও। চারুলতা অতি ক্ষীণ একটা হাসি নিয়ে চেয়ে রইল সাবিনের দিকে। পরক্ষণে 2 আঙ্গুল কপালে ঠেকে ছোট্ট একটা স্যালুটের ভঙ্গি করে ফিরিয়ে নিল ফাইলটা। রোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোম্পানি ভবন থেকে যখন সাবিন এবং বাকিরা বেরোলো তখন দুপুর। মীরা চোখে হাত দিয়ে রোদ আড়াল করে পার্কিং লট ধরে হাঁটতে হাঁটতে সাবিনকে জিজ্ঞাসা করলো, ওই চারুলতা ম্যামের মতো আমারও একই প্রশ্ন। টেন্ডার বেশি দেওয়া সত্ত্বেও আমাদের নির্বাচন করার লজিকটা বুঝলাম না। আগেরগুলো আমরা টেন্ডার কম রেখে বহু যুদ্ধ করেই পেয়েছিলাম। পাশাপাশি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে সাবিন একগাল হাসলো, উত্তর করলো না। উত্তর এলো আবু কাশিমের তরফ থেকে। সাবিন ম্যামের ব্যান্ড ভ্যালু কত জানো না? মীরা থমকে গিয়ে তাকালো আবু কাশিমের দিকে। তিনি অভিজ্ঞ ভঙ্গিতে মাথা দুলিয়ে বললেন, প্রথমত আমাদের টেন্ডার বেশি এমনি এমনি হয়নি, আমরা সব কিছু বেস্ট কোয়ালিটির হিসাব করেছি। উপরন্তু ইকবাল আর্কিটেকচার ফার্ম আমাদের কোম্পানির সঙ্গে কোলাবে আছে। একটা জিনিসের মার্কেটিংয়ের জন্য মিলিয়ন মিলিয়ন খরচ হয়, কিন্তু সাবিন হোসেন নিজেই একটা ব্র্যান্ড এবং দেশ জুড়ে কন্ট্রোভার্সিয়াল কারণে ভাইরাল। হোসনাইন গ্রুপ রেমান গ্রুপের প্রজেক্ট হাতে নিলে এমনিতেই সেটার প্রচার হবে। রেমান গ্রুপের মিলিয়নের অ্যাডভার্টাইজিং ফ্রি অফ কস্ট। এই ক্ষেত্রে আমাদের কোম্পানি হচ্ছে ক্লাসের সেই ওয়ান পিস অবাধ্য ছেলের মতন যে উচ্ছৃঙ্খল বেয়াদব হলেও রেজাল্ট কাটে সবসময় প্রথম। রেমান গ্রুপের সিইও ভেরি ইন্টেলিজেন্ট। মাথা দোলালো মীরা। এবার বুঝেছে সে সাবিনের ব্যক্তিগত সহকারী হওয়ার খুব বেশি দিন হয়নি তার। ব্যবসায়িক ব্যাপারগুলো এখনো শিখছে সে। নিজের সহকারী এবং ম্যানেজার কথা বলতে বলতে সাবিন খানিকটা এগিয়ে গিয়েছে। তবে পার্কিং লটের ভেতরে প্রাইভেট গ্যারেজে থাকা একটা বস্তু হঠাৎ করে নজর কাড়ল তার। থমকে গেল পদক্ষেপ। সানগ্লাস খুলে সে তাকালো নিগুড় দৃষ্টিতে। মীরা তাকে হঠাৎ থেমে যেতে দেখে পাশে এসে দাঁড়ালো। সাবিনের দৃষ্টি লক্ষ্য করে তাকাতেই দেখতে পেল গ্যারেজের ভেতরে একটা কালো রোলস রয়েস গাড়ি রাখা। হালকা আলোর প্রতিফলনে চকচক করছে ধাতব জান্ত। বনেটের উপরে মূর্তির মতন লোগো, এক অনন্য আভিজাত্যের প্রতীক। সাবিনকে এক নাগাড়ে চেয়ে থাকতে দেখে মীরা জিজ্ঞাসা করলো, কি দেখছিস? আভিজাত্যের সিংহাসনকে। রোলস রয়েলস চাস? সেটা আমাদের বাজেটের বাইরে। মীরার কথা শুনে মুচকি এসে সানগ্লাসটা পুনরায় চোখে পড়ে সাবিন বলে উঠল, ব্যাপার না, একদিন আমারও হবে, অর্জন করে নেব। টুকটুকিকে নিয়ে পথ পাইচারি করতে করতে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে জারিন। যদিও সে এখনো ঘড়ির সময় পড়তে শিখেনি, তবে দিনের বেলা কাঁটাগুলো ঠিক কোন অবস্থানে কতক্ষণে বেঁকে থাকলে তার মায়ের আসার সময় হয় সেটা সে ভালোভাবে বুঝতে পারে। কিভাবে পারে জানে না। বয়সের হিসাবটা মাত্র 3 হলেও তার মস্তিষ্ক অতীব ক্ষুরোধার। এরই মধ্যে বাংলা এবং ইংরেজি বর্ণমালার অনেকগুলো অক্ষর চিনে ফেলেছে সে। কোথাও লিখে থাকলে বুঝে ফেলে, তবে কথার উচ্চারণ সুস্পষ্ট হয়নি, অনেকটাই জড়িয়ে যায়। পায়চারি থামিয়ে জারিন গোলাপের মতন লালচে নরম ছোট ঠোঁটজোড়া ফুলিয়ে টুকটুকিকে বলল, মাম্মাম কি আসবে না? জাইন ক্ষুধা লেগেছে তো। টুকটুকি জারিনের খরগোশের আদলে তৈরি পুতুলের নাম। পুতুলটা সে সবসময় নিজের সাথে রেখে অভ্যস্ত। ছোট ছোট পা ফেলে এবার ধপধপ করে হাঁটতে লাগলো জারিন। ঠোঁটজোড়া ফুলতে ফুলতে বলের মতন হয়ে গেছে তার। চকচকে বাদামি চোখ জোরে অসীম অভিমান জমতে শুরু করেছে। ঠিক তখনই বাংলো বাড়ির মূল দরজা খোলার শব্দ হলো। টুকটুকিকে বুকে চেপে উত্তেজিত হয়ে গুটি গুটি পায়ে ছুটে গেল জারিন। মাম্মাম। ভেতরে প্রবেশ করলো সাবিন এবং মীরা। ছোট্ট জারিনকে ছুটে আসতে দেখে মীরা দুহাত মেলে ধরে বসে পড়ল নিচে। হেই সুইটহার্ট। কিন্তু সাবিন মুহূর্তেই তাকে আটকে ফেললো। তোকে কতবার না বলেছি বাইরে থেকে এসে সরাসরি আমার মেয়েকে ধরবি না, যা আগে ফ্রেশ হ। ধুর শালি, সবকিছুতে সমস্যা করিস তুই। গজগজ করতে করতে কাচুমাচু মুখে সিঁড়ি বেয়ে বাড়ির দোতলায় উঠে গেল। সাবিন দ্রুত হেঁটে চলল কিচেনে। জারিন তার পিছু নিল। মাম্মাম মাম্মাম
তুমি মিলা কালামুনিকে জাইনকে ধরতে দাও না কেন? মেয়ের কথায় মুচকি হাসলো সাবিন। নিজের শার্টের হাতে গুটিয়ে কিচেনের সিঙ্ককে ভালোমতো সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিতে নিতে বলল, মিলা না, মীরা। আর যা ইন না। তোমার নাম জারিন সোনা। মামা আমার খালামণি তো বাইরে থেকে আসে, অনেক জীবাণু থাকে আমাদের হাতে, জার্মস। জার্মি জার্মি? হ্যাঁ, জার্মি জার্মি তোমাদের মধ্যে ঢুকে গেলে তোমার অসুখ করবে যে। আমার বেবিটাকে আমি কিভাবে অসুখে দেখবো? ওটুক আন আপ সরি। ছোট্ট দুখানা হাত মুঠো করে ঘুষির ভঙ্গি করলো জারিন। তাতে হেসে ফেললো সাবিন। মেয়ের মায়াবী মুখ খানির চিত্রে তার চোখ জোড়া জলজল করে উঠল। হাত ধোয়া শেষে তোয়ালেতে মুছে নিয়ে দ্রুত হাঁটু মুড়ে মেয়ের সামনে বসে সাবিন তার ছোট্ট শরীরটাকে নিজের বুকে তুলে আগলে নিল। অসংখ্য ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল জারিনের গোলগাল মুখটা। তারপর ফোলা গালে আলতো কামড় দিয়ে বলল, মাই বেবি, মাই হার্ট, মাই প্রিন্সেস। মায়ের ভীষণ আদরের বিপরীতে খিলখিল করে হেসে উঠল জারিন। তার হাসির সুমধুর ধ্বনি প্রতিফলিত হলো বাড়ির প্রতিটা দেয়ালে দেয়ালে। মাম্মাম এখন খাবে আর তোমাকে খাইয়ে দিবে। তারপর তুমি কিন্তু একদম লক্ষ্মী মেয়েটি হয়ে চুপটি করে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? ন্যাপি ন্যাপি। সাবিন প্লেটে খাবার বেড়ে নিল। ইতিমধ্যে সে জারিনকে নিজে নিজে খাবার খাওয়া শিখাচ্ছে। তবে আজ আলাদাভাবে দিতে ইচ্ছে হলো না। নিজের ভাতের সঙ্গে মেয়ের জন্য কিছুটা খাবার বেড়ে নিল। তাকে খাবার নিতে দেখে কিচেন কাউন্টারে দেয়ালে চাপড় দিতে দিতে জারিন আবদার করলো, জাইন এখানে খাবে না? সাবিন মেয়েকে শুধরে দিতে চাইল। জারিন। জাইন না মামনি, বলো যা। যা। রিন। ভেরি গুড। জারিন। ভেরি গুড জাইন। হেসে ফেললো সাবিন। এবার মাথা ঝাঁকিয়ে বলল, ওকে ওকে, আমরা পরে আবার প্র্যাকটিস করব। চলো কোথাও বসে খাবে তুমি। জাইন আপার কাছে কবে? সাবিনের চেহারায় টলটলে এক অভিব্যক্তি খেলে গেল। মেয়ের ছোট্ট একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলল, ঠিক আছে, চলো তার কাছে। এক হাতে খাবারের ট্রে নিয়ে অপর বাহুর মাঝে মেয়েকে কোলে তুলে 2 তলায় উঠে গেল সাবিন। মীরার ঘর এবং লম্বা একটা করিডোর পেরিয়ে এসে অবশেষে সে সফেদ রঙের একটা দরজার সামনে থামলো। জারিন নিজের ছোট্ট হাত দিয়ে ঠেলে দিল দরজাটা। উন্মুক্ত হলো পথ। সাবিন ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কক্ষ জুড়ে ওষুধের কড়া ঘ্রাণ, একদম ছিমছাম আবহ, সাদা এবং ধূসরের মিশেল চারিপাশে। হালদা পর্দাগুলো দুলছে বাতাসে। স্নিগ্ধ সূর্যরশ্মি ভেতরে ঢুকে স্বর্ণালী মোহে রাঙিয়ে তুলছে চারিপাশ। একপাশে নার্সিং কর্নারে দাঁড়িয়ে থাকা একজন নার্স সিরিঞ্জ মুছে পরিষ্কার করে রাখছে। সাবিনকে লক্ষ্য করে সে হালকা মাথা নাড়ল। হ্যালো ম্যাম। এটুকু বলেই সে নিজের কাজে মনোযোগ দিল। রুমের একদম মাঝ বরাবর একটা বিশেষ বিছানা, রিমোটের সাহায্যে কন্ট্রোল করে মাথা পা যে কোনো কিছু উঁচু নিচু করা যায়। সেই বিছানায় নরম ম্যাট্রেসের উপর শুয়ে আছে সাবিনের গোটা পৃথিবী, জায়দান আরেফিন। একসময়কার তুখর বুদ্ধিমান প্রফেসর, খুব কম অংশই অবশিষ্ট আছে। ফিনফিনে পাতলা শরীর, তাতে নরম কাপড়ের পোশাক জড়ানো। লম্বাটে শরীরখানি পাথরের মূর্তির মতন শুয়ে আছে। ফ্যাকাশে শরীর, ত্বক পাতলা, মাথার চুল। ওই বাদামি মন কাড়া চোখ জোড়া আজ কতদিন যাবৎ বুঝে আছে। কতদিন সাবিন দেখে না ওই চোখের মাতোয়ারা দৃষ্টি, শোনে না ওই কণ্ঠের মধুর ধ্বনি। আজ সে শুধুই এক ভাস্কর্য মাত্র। সাবিনের নতুন বাড়ির একটা ঘর দখল করে নিঃশব্দে থাকে সে। সাবিন ধীর পায়ে এগিয়ে গেল বিছানার কাছে, অতীব সাবধানে। জায়দানের নাকের সঙ্গে যুক্ত ন্যাসাল ক্যানোলা। বিছানার পাশে একটা স্ট্যান্ডে স্বচ্ছ ফিডিং ব্যাগ ঝুলছে। সেটার পুষ্টিবর্ধক তরল সরু পাইপ বেয়ে প্রবাহিত হয়ে চলে গিয়েছে জায়দানের পেটের দিকে, যেখানে সংযুক্ত পিইজি টিউব। বিছানার অন্য পাশে ছোট একটা পোর্টেবল ভাইটাল মনিটর, সেখানে পালস রেট প্রদর্শিত হচ্ছে। সমস্ত কক্ষ স্নিগ্ধতায় ঘেরা, অথচ ভেতরে উপস্থিত সকল রকমের মেডিকেল যন্ত্রপাতি যেন এক আলাদায় মাতম সৃষ্টি করছে। সাবিনের কোল থেকে রেলিং টপকে আস্তে করে বিছানায় নামলো জারিন। সাবিন রেলিংটা নিচে নামিয়ে নিজে এক কোণায় বসে মেয়েকে বলল, সাবধানে শোনা। জারিন একদম ধীর গিয়ে জায়দানের শরীরে সামান্য হেলান দিয়ে ছোট্ট 2 পা ছড়িয়ে বসলো। সাবিন অপলক চোখে দেখল দৃশ্যটা। জারিনের ছোট্ট অবয়ব নিজের পিতার সঙ্গে ঘেঁষে রয়েছে। কতটা মায়া তাতে। কবজিতে সরু দুটো স্বর্ণের চুড়ি জড়ানো জারিনের। মসৃণ কালো লম্বা চুলে ঢাকা 2 কানেও পিচ্ছি দুটো স্বর্ণের রিং। সেগুলো জলজল করে উঠল যখন সে নিজের একটা ছোট্ট বেবি
ফ্যাটে ফোলা নরম হাত তুলে জায়দানের সরু ফিনফিনে হাতের তর্জনী শক্তভাবে মুঠো পাকিয়ে ধরল। আপা আমি খাই, তুমিও খাও। কোনো প্রতিক্রিয়া হলো না। ওই একই হার্টবিট, একই মেডিকেল যন্ত্রপাতির ফসফস শব্দ, ফিডিং টিউবের টিকটিক আওয়াজ। আপা খাচ্ছে মামুনি, আপা খাচ্ছে। একপাশের ফিডিং টিউবের দিকে ইঙ্গিত করে দেখালো সাবিন। পর মুহূর্তে ভাতের গ্রাস মাখিয়ে মেয়ের মুখে তুলে জায়দানের গা ঘেঁষে বসে টুকটুকিকে নিয়ে খেলতে খেলতে খেতে লাগলো জারিন। সাবিন ছলছলে দৃষ্টিতে দেখলো ব্যাপারটা। নিজের মুখে গ্রাস তোলার আগে সে ঝুঁকে নিথর নিশ্চল জায়দানের ঠান্ডা কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আই মিস ইউ মাই লাভ, আই মিস ইউ সো মাচ। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কমপ্লেক্সের ভেতরের ওয়ার্ডটি বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন নয়। নতুন হলেও দেয়ালে শ্যাওলার পরত, বিশাল রুম ধরে সারি সারি চৌকি পাতা। প্রথম দেখায় মনে হয় বুঝি কোনো মেসে এসে পড়েছে কেউ, অথচ একটি অপরাধীদের জন্য নির্মিত জেলখানা। সময়টা বিকালবেলা। সারাদিন কাজের শেষে দুপুরের খাবার পর খানিকটা সময় পাওয়া যায়। বেশিরভাগ কয়েদি এই সময় নিজ নিজ টুকটাক কাজ নয়তো বিশ্রামে থাকে। চৌকির উপর নাক ডেকে ঘুমাচ্ছে অনেকে, কেউ আবার এদিক ওদিকে বসে গল্পগুজব সারছে। আপাত দৃষ্টিতে খুবই ফুরফুরে এ সময় মনে হলেও এখানে প্রতিটা মানুষের সঙ্গে জড়িয়ে আছে এক একটি গল্প। সবার থেকে আড়ালে একদম কোনায় নিজের চৌকির ধার ঘেঁষে মেঝেতে বসে আছে কয়েদি নং 4521/27। পরনে ধূসর বর্ণের ফতুয়া এবং ছোলা পায়জামা। ফতুয়ার পিঠে জেল কর্তৃপক্ষের লোগো। কিছুক্ষণ আগে আসরে নামাজ শেষ করে জায়নামাজ কোলে রেখে বসে আছে, হাতে একটা পুরাতন বই। জেলের লাইব্রেরিতে কাজ করার সুবাদে সে প্রায় গদ্য বই নিয়ে বসে। অদ্ভুত হলেও সত্য, জেলের কর্মচারী কর্মকর্তারা এই কয়েদিকে বেশ সম্মানের দৃষ্টিতে দেখে। শিক্ষিত বলে, অর্থবান বলে জানা নেই কারো। দুজন কয়েদি নিজেদের চৌকিতে বসে আর চোখে তাকে দেখছে। তাতে তার বিশেষ কোনো খেয়াল নেই, সে মগ্ন নিজের দুনিয়ায়। থুবরা নিয়ে জেলে কে আসে ভাই? শুরু করলো প্রথমে একজন, অপরজন তার কথা শুনে খানিকটা বিস্মিত হলেও পরক্ষণে কয়েদি নং 4521/27কে লক্ষ্য করে মৃদু হাসল। চেহারায় যাইস না ভাই, খুনের আসামি। খুনের আসামি? হ্যাঁ। হাসল সে, বিদ্রুপ নিয়ে বলল, খুনি কি ভাবছে জেলের ভিতর বসে নামাজ কোরআন পড়লে পাপমোচন হয়ে যাবে? দুজনের কথোপকথন এবং টিটকারিমূলক মন্তব্যে লোকটার একটুও পরোয়া হলো না, যেন সে নিজস্ব ধ্যানে মগ্ন, বাস করছে ভিন্ন জগতে। এক মনে বসে হাতের বইটা পড়ছে। পাতা উল্টে সে সূর্যের আলোর দিকে মুখে বসলো। এবার, হুশ, এত জোরে কথা বলিস না, শুনতে পাবে। শুনতে পেলে কি হবে? আমার কি চুলটা ছিড়বে? এমন সময় ওয়ার্ডের দরজা বেয়ে ভেতরে ঢুকলো এক প্রভাবশালী ব্যক্তি। তার ইউনিফর্ম ও বুটের ধ্বনি প্রতিধ্বনিত হলো শক্ত মেঝে জুড়ে। জেলার তীক্ষ্ণ চোখে দেখলেন তিনি চারিপাশ। ওপাশ থেকে হেঁটে আসা জেলারকে দেখে দুজনে চুপ করে গেল। তাদের কথোপকথন জেলার শুনছেন। তিনি মাথা কাত করে গম্ভীর আওয়াজে বললেন, যে নিজের ভাইয়ের জন্য দুইটা খুন করে জেলের গানি টানতে পারে, সে আরও অনেক কিছুই করতে পারে। কথাবার্তা সাবধানতায় কাম্য নয় কি? চুপ করে গেল সমস্ত ওয়ার্ড। জেলার গভীর নজরে দেখলেন একে একে সবাইকে, যেন নিঃশব্দে সতর্ক করলেন। তারপর কয়েদি নং 4521/27কে উদ্দেশ্য করে বললেন, আদনান, আমার সাথে এসো, তোমার জন্য বিশেষ একটা কাজ আছে। অবশেষে নিজের মনোযোগ ভেঙে বই বন্ধ করে উঠে দাঁড়ালো কয়েদি নং 4521/27 আয়দান। জায়নামাজ এবং বই সুন্দর মতন নিজের চৌকিতে রেখে ঝাঁকড়া চুলে আঙ্গুল বুলিয়ে এগিয়ে গেল জেলারের দিকে। তবে পথিমধ্যে থামলো সে। কিছুক্ষণ আগে তাকে নিয়ে গল্প করতে থাকা দুজনের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। উভয়ে বিনা কারণে খানিক সংকুচিত হয়ে গেল। আয়দান মোলায়েম গলায় বলল, কার কোন পাপ কোন ওসিলায় আল্লাহ পাপ মোচন করবেন সেটা বোঝার সাধ্য যদি মানব হৃদয়ের হতো, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তির কোনো অভাব থাকতো না। পিনপতন নীরবতা বিরাজমান চারিদিকে। সেটি ছাপিয়ে আয়দানের গভীর কণ্ঠ ধ্বনিত হলো, তুমি সেদিনই হেরে গিয়েছো যেদিন বিশ্বাস করে নিয়েছো তোমার ফেরাকে তোমার রব স্বাগতম জানাবেন না।
আর দাঁড়ালো না আয়দান। জেলারকে অনুসরণ করে ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। উপস্থিত কয়েকজন কয়েদিদের মধ্যে গুঞ্জন পড়ে গেল। এর মধ্যে বয়স্ক গোছের একজন বাকিদের উদ্দেশ্যে হঠাৎ করে বলে উঠলেন, ওর সাথে লাগতে চাইস না, ওর মধ্যে নুরানি কিছু একটা আছে, আমি অনুভব করবার পারি। খোদার লগে ওর আত্মার সম্পর্ক। জেলখানায় চার দেয়ালের মাঝে বাণীটি ভীষণ অলৌকিক এবং অবাস্তব শোনাল, অথচ কয়েদিদের বেশিরভাগই জানে কথাটা চরম সত্য। জারিনের আজ প্লেগ্রাউন্ডে যাওয়ার নির্ধারিত দিন। প্রতি সপ্তাহে নিয়ম করে 4 দিন তাকে এখানে নিয়ে আসা হয়। বেশিরভাগ দিন সাবিন সাথে থাকলেও আজ কোম্পানিতে অতি জরুরি মিটিং থাকার কারণে সে মেয়ের সঙ্গে যেতে পারেনি। তাই বলে মেয়ের এত সাধে সময়টা রুখে দেয়নি সে। আজ ন্যানি এসেছে তার সাথে। সাবিন যখন বাড়িতে থাকে না সেই সময়টায় জারিনের দেখাশোনা করার জন্য একজন বিশ্বস্ত মহিলাকে রেখেছে সে। গাড়ি প্লেগ্রাউন্ডের সামনে এসে থামতে উত্তেজিত জারিন লাফিয়ে নেমে পড়ল ভেতর থেকে। খুব সুন্দর একটা টকটকে লাল ফ্রক পরনে, তার মসৃণ চুলগুলো মাথার দুপাশে দুটো খাড়া ঝুটি করে রাখা, হাতের চুড়ি এবং কানে স্বর্ণের রিং হালকা রোদের আভায় জ্বলজ্বল করে উঠল। হাতের টুকটুকিকে ধরে গুটি গুটি পায়ে দৌড়ে এসে চলে গেল ভিতরে। বন্ধুরা অপেক্ষা করছে তার। অনেকগুলো বন্ধু হয়েছে তার প্লেগ্রাউন্ডে, খেলতে এলে দেখা হয়। আজও সকালে এসে পড়েছে। একজনের মা ম্যাট বিছিয়ে দিয়েছে, বাকিরা সেটার উপর বসে খেলনা দিয়ে খেলছে, হাসাহাসি করছে। তাদের বাবা মায়ের আশেপাশে হাঁটাহাঁটি করছে, নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত তারা। জারিন ন্যানির সাবধানবাণী কানে না তুলে দৌড়ে গিয়ে মাটির উপর ঝাঁপিয়ে পড়ল। আসসালামুয়ালাইকুম। জারিন ন্যানি সাবধানবাণী কানে না তুলে দৌড়ে গিয়ে ম্যাটের উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যান্য বাচ্চারা অবাক হয়ে ঘুরে তাকালো। অদূরে দাঁড়ানো একজন মহিলা মৃদু হেসে বলল, ওয়ালাইকুম সালাম, কি মিষ্টি। তোমাকে সালাম দেওয়া কে শিখিয়েছে বাবু? মাম্মাম মাম্মাম বলে সবাইকে সালাম দিতে হয়, তাহলে আল্লাহ আদর দেয়। মাশাআল্লাহ। মুখে মুখে প্রশংসা খেলে যেতেই জারিন ভীষণ গর্বিত হাসল। পর মুহূর্তে বন্ধুদের সঙ্গে খেলায় যোগ দিল। তার ন্যানি পাশেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রইল, যেন বাচ্চাদের অসুবিধা না হয়। ব্লক, টয় ট্রেন, বল দিয়ে খেলতে খেলতে একঘেয়ে হয়ে যাওয়া বাচ্চারা আজ নতুন একটা খেলা আবিষ্কার করলো। তারা একে অপরকে নিজেদের বাবা মায়ের নাম বলে শোনাচ্ছে। কার বাবা মায়ের নাম সব থেকে সুন্দর সেটা নির্ণয় করাই আজকের মহতি লক্ষ্য তাদের। তালি দিয়ে একে অপরকে উৎসাহ জানাচ্ছে সবাই। সবশেষে এলো জারিনের পালা। সে লালচে কোমল ঠোঁট জোড়া ফুলিয়ে সুন্দর করে উচ্চারণ করতে চাইলেও অস্পষ্ট ভাষায় বেরোলো শব্দগুলো। আমার মাম্মাম তাইবেন হুতেন। ওটা সাবিন হোসেন। খিলখিল করে হেসে সবচেয়ে স্পষ্টবাদী বাচ্চাটা শুধরে দিল জারিনকে। এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড়, বছর 5, তাই উচ্চারণ পরিষ্কার। সাবিন আগেও জারিনকে নিয়ে প্লেগ্রাউন্ডে এসেছে, তখন তার নামটা জানা হয়েছিল তার। বাচ্চাটার কথা শুনে মুখ ফোলালো জারিন। তার মায়ের নাম অন্য কেউ বলে দিবে এটা তার জন্য অপমান এবং ঈর্ষার বিষয়। মাথা ঝাঁকিয়ে জারিন এবার বলল, দাই আক আমার আপার মাম্মামের নাম অনেক সুন্দর। দুহাত যত দূরে সম্ভব ছড়িয়ে কত বড় সুন্দর ভঙ্গি করে দেখিয়েও দিল জারিন। তারপর বেশ গর্ব নিয়ে দাঁত কেলিয়ে জানালো, আমার আপা ডাইনালা আলেপিন। আলপিন? আলেপিন। অপমানিত বোধ করলো জারিন রীতিমতো। কত বড় সাহস তার বাবার নামকে এবার বিকৃত করে উচ্চারণ করে এরা। একটা হাসির রোল পড়ে গেল বাচ্চাদের মাঝে। আচ্ছা আচ্ছা, তুমি যেমন বলো, কিন্তু তোমার আব্বাকে তো তোমার সাথে দেখা যায় না, খেলে না তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার ড্যাডি মাম্মি আসে, কিন্তু তোমার তো শুধু মাম্মি আসে। তোমার বাবা কোথায়? উনি কেন আসে না? উনি তোমাকে পছন্দ করে না? উনি মনে হয় আমাদের আব্বুদের মতন ওনার বাচ্চাকে ভালোবাসে না। শিশুদের মাঝে অদ্ভুত এক তত্ত্ব ছড়িয়ে পড়ল। জীবনে পিতামাতার অনুপস্থিতি তাদের ছোট্ট মস্তিষ্কে না ভালোবাসারই সামিল। অজস্র প্রশ্নবাণে জর্জরিত ছোট্ট জারিন না বিষয়টা হজম করতে পারল না, আর না তো সইতে পারল। তার পিতাকে ঘিরে এমন প্রশ্নবাণ নতুন নয়। সে তৎক্ষণাৎ বলে উঠল, জারিনের আপা অনেক ভালো, অনেক সুন্দর। তাই হলে তোমার
আপ্পা তোমার সাথে খেলতে আসেন না কেন? এই প্রশ্নের জবাব নেই জারিনের কাছে। সে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল তার সঙ্গীদের দিকে। ঠিক কি তো, প্লেগ্রাউন্ডে সবার বাবা এসেছে। অদূরে দেখা যাচ্ছে একজন ছেলের বাবা মা দুজনই হাসি মুখে দোলনা ঠেলে দিচ্ছে। ছেলেটা ভীষণ মজায় খিলখিল করে হেসে উঠছে। অপরদিকে একটি 1 বছরের শিশুকন্যাকে বুকে অতি যত্নে আগলে রেখে পার্কের ধারে হাঁটাহাঁটি করছে এক সুদর্শন ভদ্রলোক। অপর এক খেলার সঙ্গী বলে উঠতে জারিন হাতের পুতুল টুকটুকিকে শক্তভাবে চেপে ধরল। তার ডাগর ডাগর বাদামি আঁখি জুড়ে অশ্রুর বন্যা বয়ে গেল। সে তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে প্রতিবাদ করে উঠল। জাইনের আপা স্পেশাল, আপা খুব স্পেশাল। তোমরা খুব খারাপ। তোমার আপা ভালো, অনেক ভালো। আমি জানি আপা কে বলে আপা একদিন জাইনের সাথে খেলবে। অশ্রু ভাসিয়ে চলে গেল জারিনের বুক অব্দি। সকলে ফিরে ফিরে তাকালো। হঠাৎ একটা বাচ্চার এমন আর্তনাদে জারিন টকটকে লাল মুখে চিৎকার করে বলল, আপা জাইনকে বলো বাতে। আপা জাইনকে আদর করে। আপা লাভ ইউ। আপা অনেক অনেক লাভ ইউ। ন্যানি আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে এসে কণ্ঠনত জারিনকে কোলে তুলে নিয়ে বুকে চাপটে ধরে সান্ত্বনা দিল। বাকি সকল বাচ্চা এবং অভিভাবক বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখল দৃশ্যটি। হোসেন গ্রুপ অফ কোম্পানি ভবন। মিটিং রুমে বসে আছে সাবিন। গত রাতে কাজের চাপে এক ফোঁটা ঘুম হয়নি তার। সকাল থেকেই কর্মব্যস্ততা। ক্লান্ত লাগছে ভীষণ, অথচ সে শির দ্বারা টান টান করে টেবিলের প্রধান চেয়ারে বসে আছে। তার ঠিক বিপরীত দিকে একজন পুরুষ বসে আছে, মিসির। এই মুহূর্তে তার স্বামীর বন্ধুটি দ্রুত হাতে একটা রাফ স্কেচ করছে। রোমান গ্রুপে টেন্ডার লাভের পর সাবিন মিসির ইকবালের আর্কিটেকচারাল ফার্মকেই দায়িত্ব দিয়েছে ডিজাইনের জন্য। সেই মিটিংটা প্রায় শেষ। মিসির শুধু অন্তিম কিছু অ্যাডজাস্টমেন্ট করছে। সাবিন এক নাগারে মিসিরকে দেখে গেল। এই কয়েক বছরে মুখটা খানিক ভারী এবং গুরু গম্ভীর হওয়া বাদে বিশেষ কোনো পরিবর্তন আসেনি ছেলেটার মাঝে। এই পুরুষটির কাছে সাবিনের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। যখন একটু খুঁটির প্রয়োজন ছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা সামলে দেওয়ার, তখন সেই খুঁটি না হতে পারলেও অন্তত ভরসা সহযোগিতা নিয়ে সে পাশে ছিল। বাকিটা সাবিন কাটিয়ে উঠেছে সম্পূর্ণ নিজস্ব চেষ্টায়। তবু কেউ তো অন্তত সাথে ছিল যখন সে কোর্টে আর হাসপাতালে চক্কর কেটেছে। তুমি ফাইনালি বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে জেনে সত্যি খুব ভালো লাগছে মিসি। সাবিনের হঠাৎ মন্তব্যে মুখ তুলে তাকালো মিসির। এতক্ষণ নুয়ে থাকায় তার কপালে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে চুল। সেগুলো হাতের আঙ্গুলে গুছিয়ে নিতে নিতে মৃদু হেসে সে জানালো, বাবা মায়ের ইচ্ছে, তাছাড়া বিয়ে তো সুন্নত, একদিন একদিন করতেই হতো। শুধু আঙ্কেল আন্টির জন্য তোমার ইচ্ছে নেই? তবু স্ত্রীকে পছন্দ হয়নি? মিসির বুকে দুবাহু বেঁধে খানিকটা ভেবে বলল, আপাতত ওনার মাঝে পছন্দ না হওয়ার কিছু দেখছি না, বাকিটা না হয় সময় শিখিয়ে দেবে। তির্যক হাসলো সাবিন। উনি অনেক সম্মান দেওয়া হচ্ছে তাহলে। এবার খানিকটা শব্দ করে হাসলো মিসির। সেই হাসিটা যেমন হঠাৎ করে উদয় হয়েছিল তেমন হঠাৎ করেই আবার মিইয়ে গেল। আনমনে মিসির বলে উঠল, আমি এত বড় একটা কাজ ওকে ছাড়া করতাম না সাবিন, কোনো দিন করতাম না। যদি ডাক্তার একবার বলতো, শুধু একবার আশ্বাস দিতে পারতো, একদিনও ফিরে আসবে, একদিনও উঠে বসবে, আমাদের সঙ্গে কথা বলবে, বছর পর বছর পেরিয়ে গেলেও আমি ওই দিনটার আশায় বসে থাকতাম। সাবিনের চেহারায় আমাবস্যার আধার নেমে এলো। মিসিরের উপর থেকে দৃষ্টি সরিয়ে ভিন্ন দিকে তাকালো সে। ডাক্তার জায়দানের অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি। কতদিন এভাবে ধুকে ধুকে শরীরটা বাঁচা হবে তা অনিশ্চিত। আর কোনোদিন কি ফিরে আসবে সে, তাও অনিশ্চিত। উত্তর মেলে না এই প্রশ্নের। জায়দান কোনো ডিপ কোমায় নেই। সে যে অবস্থায় আছে তাকে মেডিকেলের ভাষায় বলে প্রেলংড মিনিমালি কনসাস স্টেট, সংক্ষেপে MCS। দুর্লভ এই অবস্থাটি সাবিনের নিজের স্বামীকেই একদিন গ্রাস করে নেবে সে কি ভেবেছিল কোনোদিন? সাবিন বেশি ভাবার কিংবা মিসিরের কথার প্রতিক্রিয়া করার সময় পেল না। এর আগে মিটিং রুমের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল নীলাভ স্যুট পরিহিত একজন আরিয়ান হান্নান। 35 বছর বয়স্ক এক ভদ্রলোক, প্রভাবশালী হান্নান পরিবারের ছোট সন্তান। বাবার পর বড় ভাইয়ের বদলে নিজের যোগ্যতায় ব্যবসায় বসেছে। আজ তার কোম্পানির সঙ্গে একটা ডিল সাইন হচ্ছে সাবিনের। এই ব্যবসায়িক বন্ধুত্ব যদি সফল হয়ে যায় তবে হোসেন গ্রুপকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাকদির হোসেন চলে যাওয়ার পর যে গ্রুপ কাদায় নেমে গিয়েছিল, আজ সেই গ্রুপকে আবারও
টেনে ধীরে ধীরে একটু একটু করে উপরে তুলছে সাবিন। সেক্ষেত্রে হান্নানদের সঙ্গে চুক্তিটা সাফল্য দ্রুত অর্জনে বিরাট ভূমিকা রাখবে। মিস্টার হান্নান প্লিজ বসুন। সাবিন স্বাগতম জানাতে বিরাট হেসে চেয়ার টেনে টেবিলের পাশে বসে পড়ল আরিয়ান। মীর বাহির থেকে কফি নিয়ে এলো এমন সময় একটা মিসিরকে দিয়ে অপরটি সে আরিয়ানের সামনে রেখে দিয়ে বলল, ফাইল তৈরি আছে স্যার, আপনি দেখে নিন। দক্ষ সহকারীর মতন মীরা ফাইল বের করে কাজে লেগে গেল। তবে আরিয়ানের মনোযোগ অ্যাসিস্ট্যান্টের তুলনায় অধিক তার বসের উপর। এক নাগাড়ে সাবিনকে দেখে আরিয়ান বলে বসল, ইউ আর লুকিং টায়ার্ড টুডে মিস হুসেন। নিজের কপাল ঘষতে ঘষতে মিসিরের হাতের পেন্সিলের চলন দেখছিল সাবিন। কণ্ঠটি কানে যেতেই ভ্রু তুলে ঘুরে তাকিয়ে আরিয়ানকে দেখল সে। বান্দা বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে, কফির কাপের উপর দিয়ে সাবিনকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। রাতে ঘুম হয়নি না? দৃষ্টি শুরু হলো সাবিনের। আরিয়ানের এমন ব্যক্তিগত আলাপে প্রথম নয়, বিশেষ করে পরিচয় হওয়ার পর থেকে প্রায় এই লোক তার সঙ্গে ব্যক্তিগতভাবে জুড়ে যেতে চায়। বিষয়টা বহুদিন যাবৎ কঠোর পেশাদারিত্ব অবধি সীমাবদ্ধ রেখেছে সাবিন। তবে আজ এমন প্রশ্ন কেন যেন গায়ে লাগলো তার, বিশেষ করে মিসির এবং মীরার সামনে বলায়। এতে দুজনকেই কি ভুল ইঙ্গিত দেয়া হলো না? মিসেস হুসেইন আরিফিন। সাবিন ঝাঁঝালো কণ্ঠে শুধরে দিল আরিয়ানকে। তাতে একগাল হাসলো আরিয়ান। কফির মগ রেখে সোজা হয়ে বসলো। উপস, মাই মিস্টেক। আসলে আপনাকে দেখলে আমি সত্যি ভুলে যাই আপনি বিবাহিত। কি করব বলুন, ওই বিয়ে থাকা না থাকা একই কথা। এই কথাটা এবার সত্যি অনেক গায়ে লাগলো সাবিনের। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেললো সে। তবে প্রতিক্রিয়ার আগে পাশ থেকে গম্ভীর গলায় মিসির বলল, এক্সকিউজ মি, আপনার মনে হয় না আপনি প্রফেশনালিজমের সীমা লঙ্ঘন করে যাচ্ছেন? মাথা ঝাঁকিয়ে হাসলো আরিয়ান। প্রফেশনালিজম? ওয়েল, অবশ্যই। তবে যেহেতু লং টার্ম বিজনেস করতে হবে, সেহেতু একটি ব্যক্তিগত পরিচয় থাকাই দরকার, তাই না? মিসির কিছু বলতে যাচ্ছিল, তবে সাবিন নীরবে হাত উঁচু করে থামিয়ে দিল তাকে। সেটি লক্ষ্য করে আরিয়ান আরো বিস্তৃত হাসলো। দেখুন মিসেস হুসেইন আরিফিন, আমি আর 5 জনের মতো লুকিয়ে চুরিয়ে কিছু করতে পারি না। যা করব বা বলবো সামনাসামনি। আপনাকে আমি আগেও একবার বলেছি, আজ আবারও বলছি, আপনাকে আমার ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। পিনপত নীরবতা নেমে এলো মিটিংয়ের রুম জুড়ে। মীরা ফাইল আঁকড়ে ধরে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল। মিসির চেয়ারের হাতল ধরে ক্রুদ্ধ চোখে তাকালো। শুধুমাত্র সাবিন নিষেধ করায় সে এখনো বসে আছে। সাবিন তুলনামূলক শান্ত, একটু বেশি শান্ত। আরিয়ান তাতে সাহস পেয়ে বলল, আমি জানি আপনার একটা মেয়ে আছে অ্যান্ড অল। আমার কোনো প্রবলেম নেই। আই উইল বি এ ফাদার টু হার। আপনি বা আর কত বছর যাবত একটা অনিশ্চিত সম্পর্কের বোঝা টানতে থাকবেন? আপনার মেয়ের একটা বাবার দরকার, আমার একটা বউয়ের দরকার, আর আমাদের দুজনের বিজনেসেরই পার্টনার দরকার। থিঙ্ক অ্যাবাউট রিয়ালিটি। আমার কাছে আছে নিশ্চয়তা, নিরাপত্তা, সহযোগিতা। এভরিথিং ইউ নিড রাইট নাও। দিন শেষে একজন নারী যত সফলই হোক না কেন, পুরুষ নেই তো ভ্যালু নেই। মীরা শুনতে পারল না, কঠোর গলায় বলল, লজ্জা লাগে না আপনার একজন বিবাহিত মেয়েকে এমন কথা বলতে? আপনার প্রয়োজন আছে কার? সাবিনের কি স্বামী নেই? স্বামী? ও ইউ মিন ওই প্রফেসর? ইজ নট হি জাস্ট এ ভেজিটেবল নাও? মিসেস হুসেইন আরিফিনের সকল চাহিদা হোক তা আর্থিক, সামাজিক কি শারীরিক, পূরণ করতে সে একেবারেই অপারগ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাবিন। হতবাক মিসির এবং মীরাকে পিছনে ফেলে সে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। বান্দা বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঠোঁটে হাসি নিয়ে চেয়ে রইল সাবিনের দিকে। ঠিকই বলেছেন আপনি। সাবিনের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো মিটিং রুম জুড়ে। আরিয়ানের হাসি বিস্তৃত হলো আরো। রাইট? আমার স্বামী অপারক। বিদ্যুৎ গতিতে ঘটল পরবর্তী ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার সুযোগ অবধি পেল না। নিজের পরনের হাই সোলের সুজুতা পা থেকে খুলে নিয়ে অপর হাতে আরিয়ানের চুলের মুঠি পাকিয়ে ধরে সাবিন হুঙ্কার দিল, আর তুই একটা প্রতিবন্ধী।
জুতাটা দিয়ে সপাত করে আরিয়ানের গাল বরাবর চাপড় মারল সাবিন। একবার নয় অসংখ্যবার। চেয়ার থেকে লাফিয়ে উঠে গেল মিসির, তবে সাবিনকে থামানোর চেষ্টা করলো না কেউই। হট্টগোলের শব্দে বাইরে থেকে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য কিছু কর্মকর্তা ছুটে এলো। দেখলো এক উন্মত্ত ঘূর্ণিঝড়কে। আরিয়ানের মুখটা টেবিলের উপর সশব্দে চেপে ধরে জুতার বাড়ি হাঁকতে হাঁকতে সাবিন বলল, আমি বাঁচলে ওর জন্যই বাঁচি, মরলেও ওর জন্যই মরবো। তোর মতো সুযোগ সন্ধানী হারামের জন্য না। ভেজিটেবল, অপারক, শুনে রাখ লোভী। আমার স্বামী শুধু আমার স্বামী নয়, আমার রন্ধ্রে রন্ধ্রে বিচরণ তার। অসুস্থ শরীর কেন, তার পোশাকের একটা ছিঁড়া টুকরো নিয়েও আমি জনম জনম কাটিয়ে দিতে পারি। নারী আমি, তোর মতো লালাই তো পুরুষ না। আমার স্বামী যে রাস্তায় হাঁটতো সেই রাস্তায়ও আমি তোর অপবিত্র ছায়া পড়তে দেবো না। শালা মাদারের বাচ্চা, আমার মেয়ের ঠেকা পড়েনি তোর মতো কুত্তাকে বাপ ডাকবে সে। তোর চুক্তি আর কপাল দুটোর উপরই আমার জুতার বাড়ি। ধাক্কা দিয়ে আরিয়ানকে দূরে সরিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে সাবিন চিৎকার করে উঠল, দূর হ, আমার কোম্পানির সামনে থেকে দূর হ তুই। তোকে যদি এই সাবিন দ্বিতীয়বার নিজের চোখের সামনে দেখে, আমি সত্যি করে বলছি তোর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলবো আমি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।